প্রতিদিনের জীবনে আমরা কত ঘটনা দেখি আর অনুভব করি। হারিয়ে যাওয়া কোনো স্মৃতিবিজড়িত জিনিস হঠাৎ খুঁজে পাওয়া, বহুদিন পরে চেনা কোনো জায়গা দিয়ে বেরোনো, চেনা কোনো গন্ধ অনুভব করা, পথে হঠাৎ কোনো পুরনো মানুষের দেখা পাওয়া, বেড়াতে গিয়ে নতুন জায়গা আবিষ্কার করা, এই সবই হয়তো আমাদের চোখে তুচ্ছ, কিন্তু এক সাহিত্যিকের দৃষ্টিতে এই সাধারণ দৃশ্যগুলোর ভেতরেই লুকিয়ে থাকে অসংখ্য গল্প, অসংখ্য অনুভূতির জগৎ। মানুষের আচরণ, প্রকৃতির খেয়াল, সময়ের অদৃশ্য ছাপ, সবই মিশে যায় তার কল্পনা ও অভিজ্ঞতার বুননে, আর জন্ম নেয় এক ভিন্ন স্বাদ, এক অমোঘ টান। সাহিত্যের কোমল মোড়কে বাঁধা এই দৈনন্দিন সত্য ঘটনাগুলো দিনলিপির আকারে পাঠকের সামনে ধরা দেয় নতুন রূপে। এগুলি শুধু লেখা নয়, যেন সময়ের কাছে রেখে দেওয়া কিছু ব্যক্তিগত স্মৃতি, যা বহু বছর পরে পড়লেও আমাদের নিয়ে যায় সেই মুহূর্তের ভেতরে, সেই আবহে। আর ঠিক এই ভাবনা থেকেই গল্প একান্তে নিয়ে এসেছে এক বিশেষ আয়োজন, সময়লিপি। প্রকাশিত এবং অপ্রকাশিত অসংখ্য সত্য ঘটনার ভাণ্ডার থেকে বেছে বেছে আমরা তুলে আনব কিছু অমূল্য ডায়েরি লিখন, যা একদিকে আমাদের ইতিহাসের সাক্ষী, আবার অন্যদিকে আমাদের অনুভূতিরও আয়না। বাংলা সাহিত্যের ইতিহাসে যারা ডায়েরি লেখাকে শিল্পের পর্যায়ে উন্নীত করেছেন, তাদের মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এক অগ্রগণ্য নাম। তার লেখা শুধু গল্প বা উপন্যাসেই সীমাবদ্ধ নয়, তার দিনলিপির পাতায় মেলে ধরা প্রকৃতি, মানুষ ও সময়ের এক জীবন্ত দলিল। সেই ডায়েরিগুলো যেন এক একটি মণিমুক্তা, যার দীপ্তি সময়ের সাথে ম্লান হয়নি। গল্প একান্তেতে আমরা তুলে ধরছি তার সেই দুর্লভ ডায়েরি থেকে নির্বাচিত অংশ, যার মধ্যে দিয়ে পাঠক একদিকে আবিষ্কার করবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যিক সত্তার আরেকটি দিক, আবার অন্যদিকে এক হারানো বাংলার গন্ধ। আজ শুরু হচ্ছে এই যাত্রার প্রথম পর্ব। চলুন একসাথে সময়ের পাতায় লিখে রাখা কথাগুলিকে নতুন করে অনুভব করতে। বোধহয় 1914 সালের কথা। নতুন কলকাতায় এসেছি, খুব কম লোককেই চিনি। একদিন হঠাৎ খেয়াল হলো ডাক্তার রায়ের সহিত আলাপ করা চাই। তার কথা আমি স্কুলে থাকার সময় শুনতুম খগেনদার কাছে। খগেনদা এখন প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক। আমার বছর 3 আগে ম্যাট্রিক পাশ করে কলকাতায় এসেছিলেন। ফিরে গিয়ে এখানকার নানান উল্লেখযোগ্য অবশ্য দ্রষ্টব্য বস্তুর তালিকার সঙ্গে ডাক্তার রায়েরও নাম করেন। বোধহয় সেই থেকেই তার সঙ্গে দেখা করবার ইচ্ছাটা মনের মধ্যে প্রসুপ্ত ছিল। সন্ধান নিয়ে জানলুম ডাক্তার রায় বেঙ্গল কেমিক্যালের বাড়িতে থাকেন। তখন বেঙ্গল কেমিক্যালের আপিস ছিল আজকাল যেখানে মোহাম্মদীর আপিস, ওই বাড়িটাতে। গ্রীষ্মাবকাশের ঠিক আগে। কলকাতায় খুব গরম। কত বড় লোকের সঙ্গে দেখা করতে যাচ্ছি। ভয়ে ভয়ে কাঠের সিঁড়ি বেয়ে ওপরে গেলুম উঠে। ছোট্ট একটা ঘরে একটা ছোট্ট খাটে কে একজন শুয়ে শুয়ে বই পড়ছিলেন। পায়ের শব্দ শুনে শয্যাশায়ী লোকটি মুখের সামনের থেকে বইখানা সরিয়ে ফেলে আমার দিকে চেয়ে বললেন, কিরে, তুই আবার কে রে? আয় আয়। মনে হলো এ সম্ভাষণ অদ্ভুত। এর মধ্যে যে প্রাণ খোলা আন্তরিকতা আছে, তা পাড়া গিয়ে স্নেহময় খুড়া জ্যাঠার নিকট হইতে লাভ করা সম্ভব। কিন্তু কলকাতা শহরের প্রেসিডেন্সি কলেজের একজন নামজাদা অধ্যাপক ও বৈজ্ঞানিকের মুখে এই ধরনের আদরের ডাক অদ্ভুত বলেই মনে হল।
তারপর গিয়ে কাছে বসলুম। নিকটতম আত্মীয়ের মতো ডাক্তার রায় কত কি প্রশ্ন করলেন। একটু পরে ডাক দিলেন, বৃন্দাবন, হো বৃন্দাবন। বৃন্দাবন তার সে আমলের চাকর ছিল। বৃন্দাবন ঘরে ঢুকলে ডাক্তার রায় তাকে বললেন, এই বাবুকে এক গ্লাস শরবত করে দাও। এই কথাটাও আমার কাছে অদ্ভুত ঠেকল। সবে পাড়া গাঁ থেকে এসেছি, আমার নিজের সম্বন্ধে বাবু বলতে কখনো কাউকে শুনিনি। তা আবার স্যার পিসি রায়ের মুখ থেকে এভাবে শুনব, কে স্বপ্নেও এ কথা ভেবেছিল? আমাদের দেশের স্কুলের থার্ড পণ্ডিত মশাইও চাকরির সামনে আমাকে এতটা সম্মানিত করতেন না। আসবার সময় ডাক্তার রায় বললেন, রবিবারে তোর এখানে নেমন্তন্ন রইল, দুপুরে খাবি। কর্পোরেশন স্ট্রিটে কাকার মেশে এসে উঠেছিল। সেখানে আমার সমবয়সী 2-3টি ছেলে থাকত। কেউ পড়ত, কেউ চাকরি করত, আর সব কেরানি বাবুর দল। তাদের বয়সও বেশি। আমি ছেলেদের দলে কথাটা সগর্বে প্রচার করে বেড়ালুম। কেউ বিশ্বাস করলে, কেউ করলে না। রবিবারে বেলা 11টার সময় ডাক্তার রায়ের ওখানে গেলুম। সেদিন গিয়ে দেখি খুব ভিড় ঘরটাতে। এক ভদ্রলোক, নাম মনে নেই, জার্মানি থেকে চামড়ার কাজ শিখে এখানে কোন ট্যানারিতে বড় চাকরি পেয়েছিলেন। তখন যুদ্ধ বাঁধেনি, সামনের আগস্ট মাসে বাঁধল। তিনি তার জার্মানির অভিজ্ঞতা বর্ণনা করেছিলেন। আমি সসম্ভ্রমে তার মুখের দিকে চেয়ে অনেকক্ষণ তার গল্প শুনলুম। তিনি বলেছিলেন, অনেক সময় যখন বুঝতে পারি নে চামড়াটা ঠিক তৈরি হয়েছে কিনা, তখন এক টুকরো মুখে ফেলে দেখি। আমার ভারী খারাপ লাগলো কথাটা। মুখে আবার চামড়া ফেলে দেয় কি করে? নতুন তখন দেশ থেকে এসেছি কিনা। তা অনেক বেলায় খেতে বসলুম। ডাক্তার রায় একটা ছোট্ট মার্বেলের টেবিলে, আর আমি মেঝের উপরে। কিন্তু খাবার থালা দেখে নিরাশ হলুম। একটু আলু ভাতে, তার উপর বৃন্দাবন সামান্য একটু মাখন দিয়ে গেল। নিরামিষ তরকারি, ডাল আর মাছের ঝোল। এত বড় একজন নামজাদা লোকের বাড়ি নিমন্ত্রণে অনেক উপাদেয় দ্রব্য খেতে পাওয়া যাবে আশা করেছিলুম। বিশেষ তখন বয়স অল্প। কিন্তু এ আবার কি নিমন্ত্রণের খাওয়া? আমাদের গ্রামে একজন গরিব লোকের বাড়িতেও নিমন্ত্রণেও এর চেয়ে ভালো খাওয়ায়। ডাক্তার রায় বললেন, মাখন আর আলু ভাতে, ওহ, দেয়ার ইজ নাথিং লাইক দিস আন্ডার দ্য হেভেন। বেশ করে মেখে নে, মেখে নে। মনে মনে ভাবলুম, আহা, ভারী তো, এ আমি অনেক খেয়েছি বাড়িতে। বাড়ির স্বরের টাটকা ঘি আর আলু ভাতে এর চেয়েও ভালো লাগে। আচার্যদেবের আহারীয় তালিকা সেদিন যে এক লোভী নির্বোধ পল্লীবালকের রসনা পরিতৃপ্ত করতে পারেনি, এ কথা আজও মনে হলে হাসি পায়। বিকেলে গড়ের মাঠে বেড়াতে গেলুম ডাক্তার রায়ের সঙ্গে। গাড়িতে আর কেউ ছিল না, শুধু তিনি আর আমি। তিনি বড় বড় বাড়ি দেখিয়ে বলতে লাগলেন, এই দেখ, এটা গ্র্যান্ড হোটেল, এটা হোয়াইটওয়ে লেডেলের দোকান। আমি কিন্তু তার আগে সবই চিনি। মেজমামার সঙ্গে আরো 2-3 বার কলকাতায় এসেছি, ওসব দেখেছি, শুনেছি, কিন্তু তবুও চুপ করে শুনে গেলুম। ডাক্তার রায়কে অত্যন্ত আপনার লোক বলে মনে হলো। সেবার মেজমামাও এত আগ্রহের সঙ্গে কলকাতার দ্রষ্টব্য স্থান আমায় দেখাননি তো। ইডেন গার্ডেনে একটা গাছতলায় ওয়েল ক্লথ পেতে আমরা বসলুম। সন্ধ্যার পরে ডাক্তার রায় আমার মেসের সামনে আমায় নামিয়ে দিয়ে গেলেন। গাড়ি থেকে নামবার সময় এদিক ওদিক চেয়ে দেখলুম, আহা, মেসের একটা লোকও বারান্দায় দাঁড়িয়ে নেই। কেউ দেখলে না যে আমি স্যার পিসি রায়ের গাড়ি থেকে নামছি।
আজ শুনছিলেন প্রথম পর্ব। পরবর্তী পর্বের জন্য চোখ রাখুন গল্প একান্তেতে, প্রতি বৃহস্পতিবার ঠিক দুপুর 2টোয়। আর বড় গল্প শুনতে হলে আমরা থাকছি প্রতি সোমবার ঠিক দুপুর 2টো। দেখা হচ্ছে তাহলে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।